বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন বড়ই অদ্ভুত, তাই না? জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে যখন পিছনে ফিরে তাকাই, তখন দেখি পাওয়ার খাতাটা শূন্য হলেও না পাওয়ার খাতাটা অভিজ্ঞতায় পরিপূর্ণ। আজ আমি আপনাদের আমার জীবনের এমন একটা গল্প শোনাব, যা হয়তো আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। আমি অপরাজিতা, খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবার ছিল নুন আনতে পান্তা ফুরানোর সংসার, কিন্তু মনের দিক থেকে আমরা ছিলাম অনেক ধনী। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটা সুখের সংসারের, কিন্তু কপালে যা লেখা থাকে তা তো আর খণ্ডানো যায় না। আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা। তখন আমি বিদ্যালয়ে পড়ি। যৌবনের সেই দিনগুলোতে পৃথিবীটাকে খুব রঙিন মনে হতো। সেই সময়েই আমার পরিচয় হয় অভিজিতের সাথে। অভিজিৎ ছিল নগরীর নামকরা এক ধনী পরিবারের একমাত্র সন্তান। বিলাসিতার প্রাচুর্যের মধ্যে বড় হওয়া অভিজিৎ যে আমার মতো এক সাধারণ মেয়ের প্রেমে পড়বে, তা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের প্রেমটা ছিল খুব পবিত্র। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, কিন্তু কেউ কাউকে খারাপ নজরে দেখিনি। অভিজিৎ আমাকে পাগলের মতো ভালোবাসত। ওর ভালোবাসায় কোনো খাত ছিল না। ও প্রায়ই বলতো, অপরাজিতা, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমার পুরো পৃথিবীটা তোমাকে ঘিরে। অভিজিতের বাবা মা ছিলেন ভীষণ রক্ষণশীল এবং ধনী মানসিকতার মানুষ। তাদের কাছে মানুষের মনের চেয়ে ব্যাংক ব্যালেন্সের গুরুত্ব ছিল অনেক বেশি। অভিজিৎ জানত তার বাবা মা আমাদের সম্পর্কটা সহজে মেনে নেবে না। তবুও ও আমাকে সাহস দিত, বলতো, চিন্তা করো না অপরাজিতা, আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাবা আমাকে অনেক ভালোবাসেন, আমার কথা ঠিক রাখবেন। আমিও ওর কথায় ভরসা পেতাম। স্বপ্ন দেখতাম অভিজিতের হাত ধরে একদিন ওই বড় বাড়িতে বউ হয়ে যাব। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। দিনটি ছিল শুক্রবার। অভিজিৎ আমাকে বলেছিল সে তার বাবাকে আমাদের কথা জানাবে। আমি সারাটা দিন ভয়ে ভয়ে ছিলাম। বুকের ভেতরটা ধুকধুক করছিল। সন্ধেবেলা অভিজিৎ আমাকে ফোন করল। ওর গলাটা খুব ভারী শোনাচ্ছিল। ও আমাকে বলল, অপরাজিতা, বাবা তোমাকে দেখতে চেয়েছে, কালই তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি তো আনন্দে আত্মহারা। ভাবলাম হয়তো অভিজিতের বাবা আমাদের মেনে নিয়েছেন। পরদিন আমি আমার সবচেয়ে ভালো সালোয়ার কামিজটা পরে অভিজিতের সাথে ওদের বাড়িতে গেলাম। ও মা, বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। গেট দিয়ে ঢোকার সময় প্রহরী থেকে শুরু করে বাড়ির চাকর বাকর সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী। বৈঠক কক্ষে বসে আছি। অভিজিতের মা এলেন, সাথে তার বাবা। অভিজিতের মা আমার দিকে এমন একটা দৃষ্টি দিলেন যেন আমি কোনো আবর্জনা। কোনো ভূমিকা ছাড়াই তিনি বললেন, শোনো মেয়ে, তোমার বাবার নাম পরিচয় সব আমরা জানি। তোমরা যে বস্তিতে থাকো সেই বস্তির সমান দাম আমার এই বৈঠক কক্ষের সোফাটার। আমার ছেলের সাথে প্রেম করার শখ হয়েছে, তাই না? টাকার লোভে বড়লোক ছেলে ভাসিয়েছ। অভিজিতের বাবাও চুপ করে রইলেন না। তিনি বললেন, দেখো মা, আমরা ব্যবসায়ী মানুষ, লাভ লোকসান বুঝি। আমার ছেলের বিয়ে ঠিক করা আছে বড়ুয়া সাহেবের মেয়ের সাথে। তারা আমাদের স্ট্যাটাসের। তোমার মতো ভিখারি ঘরের মেয়েকে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখব না। আর তুমি স্বপ্ন দেখছো এই বাড়ির বউ হওয়ার? আমি অপমানে মাটিতে মিশে যাচ্ছিলাম। অভিজিতের দিকে তাকালাম। ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ও একবারের জন্যও প্রতিবাদ করেনি। ওর বাবা মা যখন আমাকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন, তখন অভিজিৎ শুধু ছলছল চোখে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম অভিজিৎ তার বাবা মায়ের কথার বাইরে যাওয়ার মতো সাহসী ছেলে নয়। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর বাবা মায়ের অঢেল সম্পত্তির মায়া আর পারিবারিক চাপের কাছে সেই ভালোবাসা খুব তুচ্ছ। আমি কাঁদতে কাঁদতে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সেদিন রাতেই অভিজিৎ আমাকে ফোন করে। ও খুব কাঁদছিল, বলছিল, অপরাজিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি বাবা মায়ের মুখের ওপর কথা বলতে পারি না। তারা যদি আমাকে ত্যায্য করে দেয়, আমি কোথায় যাব? আমি কি খাবো? আমার তো কোনো রোজগার নেই। ওর কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যে মানুষটা আমাকে বলতো তোমাকে ছাড়া বাঁচব না, আজ সে টাকার ভয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। আমি সেদিন বুঝেছিলাম পেট ভরা থাকলে ভালোবাসা সুন্দর দেখায়, কিন্তু পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমি অভিজিৎকে বললাম, ঠিক আছে অভিজিৎ, তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করো, সুখে থাকো। আমার অভিশাপ তোমাকে দেব না। তবে মনে রেখো, টাকার গরমে তুমি যাকে আজ তুচ্ছ করলে, একদিন হয়তো এই আমিই তোমার দীর্ঘশ্বাসের কারণ হব। এর ঠিক 1 মাস পর অভিজিতের বিয়ে হলো। সারা নগরী জোরে সেই কি আয়োজন! বাজি ফুটল, ব্যান্ড পার্টি বাজল। লোকমুখে শুনলাম অভিজিতের বউ নাকি পরীর মতো সুন্দরী। তার বাবা অনেক বড় শিল্পপতি, কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে।
আমি আমার ভাঙা ঘরে বসে সেই বাজি ফোটার শব্দ শুনেছি আর চোখের জল ফেলেছি। মনে হচ্ছিল প্রতিটা বাজির শব্দ আমার বুকে এসে বিঁধছে। আমার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো। ধুমধাম করে খুব বড়লোক ফ্যামিলিতে অভিজিতের বিয়ে হয়ে গেল। এদিকে আমি মানে অপরাজিতা, সে যে কতটা কষ্ট পেল তা শুধু আমার আল্লাহ জানেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, রাত দিন শুধু কাঁদতাম। মা বাবা আমার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেলেন। তারা বুঝলেন আমাকে এই নগরী থেকে, এই পরিবেশ থেকে সরাতে হবে। আমার বাবা খুব সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি তড়িঘড়ি করে আমার বিয়ের ব্যবস্থা করলেন। ছেলের নাম সঞ্জয়, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোট একটা সরকারি চাকরি করে। দেখতে আহামরি সুন্দর না, কিন্তু মানুষটা খুব ভালো। আমার বাবা আমাকে বললেন, মা, আমরা গরিব মানুষ, বড়লোকের ছেলের সাথে পাল্লা দিতে গিয়ে তুই শুধু কষ্টই পাবি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। সঞ্জয় ছেলেটা ভালো, ও তোকে সুখে রাখবে। আমি আর কোনো প্রতিবাদ করলাম না। অভিজিতের প্রতি অভিমান আর নিজের ভাগ্যকে মেনে নিয়ে আমি সঞ্জয়কে বিয়ে করলাম। আমার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি ছিল না, কোনো আলোকসজ্জা ছিল না। খুব সাদামাটাভাবে ঘরোয়া আয়োজনে আমার বিয়ে হলো। বাসুর রাতে সঞ্জয় আমার কাছে এসে বসল। আমি ভেবেছিলাম ও হয়তো আমার অতীত নিয়ে প্রশ্ন করবে, কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল, অপরাজিতা, আমি জানি তোমার মনে কষ্ট আছে। আমি জোর করে তোমার মনে জায়গা নিতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে বন্ধু ভাবো। আমরা দুজন মিলে আমাদের এই ছোট্ট সংসারটা সাজাবো। সঞ্জয়ের এই একটা কথায় আমার মনের অনেকখানি ভার কমে গেল। আমি বুঝলাম অভিজিৎ আমাকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সঞ্জয় আমাকে সম্মান দিয়েছে। আর ভালোবাসার চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। শুরু হলো আমার নতুন জীবন। সঞ্জয় মানুষটা সত্যিই মাটির মানুষ। ও অল্প বেতনে চাকরি করে, মাসের শেষে টানাটানি হয়, কিন্তু ওর মুখে কখনো বিরক্তি দেখিনি। ও আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। অফিসে যাওয়ার সময় বলতো, অপরাজিতা, সাবধানে থেকো। ফেরার সময় আমার জন্য 10 টাকার বাদাম বা একটা বেলি ফুলের মালা নিয়ে আসতো। এই ছোট ছোট উপহারগুলোর মধ্যে যে কতখানি ভালোবাসা মিশেছিল তা আমি বলে বোঝাতে পারবো না। অভিজিতের অঢেল টাকা ছিল, কিন্তু আমার জন্য ওর সময় ছিল না। আর সঞ্জয়ের টাকা নেই, কিন্তু ওর পুরো সময়টা শুধু আমার জন্য। আস্তে আস্তে আমি অভিজিৎকে ভুলতে শুরু করলাম। সঞ্জয়ের ভালোবাসায় আমার পুরনো ক্ষতগুলো শুকাতে শুরু করলো। দেখতে দেখতে 13টি বছর কেটে গেল। আমাদের সংসারে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। আমরা তার নাম রাখলাম উষা। সঞ্জয়, আমি আর উষা, এই তিনে মিলে আমাদের ছোট্ট সুখের পৃথিবী। আমাদের সংসারে বিলাসিতা নেই, এসি নেই, দামি গাড়ি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো শান্তি। রাতের বেলা আমরা যখন একসাথে খেতে বসি, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি, সুখ দুঃখ ভাগ করে নিই। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভাবি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অভিজিতের সাথে বিয়ে হলে হয়তো আমি অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তিটা হয়তো পেতাম না। কিন্তু মনের গহীনে কোথাও একটা সুপ্ত বেদনা হয়তো ছিল। মাঝে মাঝে মনে হতো, অভিজিৎ এখন কেমন আছে? ও কি আমাকে মনে রেখেছে, নাকি সেই ধনী বউকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে? শুনেছি ওর বউ নাকি খুব দেমাকি। হবেই তো, বড় লোকের মেয়ে। অভিজিতের বাবা মা তো এমন মেয়েই চেয়েছিলেন। নিশ্চয়ই তারা এখন খুব সুখে আছেন। আমার এই কৌতূহল যে একদিন আমাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে, তা আমি কখনো ভাবিনি। ফেব্রুয়ারি মাস, আমাদের বাঙালির প্রাণের মাস। নগরীতে বইমেলা চলছে। আমার মেয়ে উষা কয়েকদিন ধরেই বায়না ধরেছে বইমেলায় যাবে। সঞ্জয়ও বলল, চলো অপরাজিতা, অনেক দিন কোথাও যাওয়া হয় না, ছুটির দিনে সবাই মিলে ঘুরে আসি। আমিও রাজি হলাম। বিয়ের পর সংসারের চাপে আর মেয়ের পড়াশোনার চাপে খুব একটা বের হওয়া হয় না, তাই ভাবলাম বইমেলায় গেলে মনটা ভালো লাগবে। বিকেলের দিকে আমরা বইমেলায় পৌঁছলাম। মানুষের ঢল নেমেছে। ধুলোবালি আর মানুষের ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকে নতুন বইয়ের ঘ্রাণ। মাইকে গান বাজছে। উষা ওর বাবার হাত ধরে এ দোকান ও দোকান ঘুরছে। আমি ওদের পেছনে পেছনে হাঁটছি। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা স্টলের সামনে। ভিড়ের মধ্যে খুব পরিচিত একটা কণ্ঠস্বর কানে এলো। বুকটা ছ্যাঁত করে উঠল। এই কণ্ঠ তো আমার খুব চেনা। 13 বছর পার হয়ে গেলেও এই কণ্ঠ আমি ভুলিনি। আমি একটু এগিয়ে গেলাম। দেখলাম একটা বড় প্রকাশনা সংস্থার স্টলের সামনে দাঁড়িয়ে আছে অভিজিৎ। 13 বছরে ওর চেহারাটা একটু ভারী কি হয়েছে, চুলে একটা পাক ধরেছে, কিন্তু সেই গায়ের রং, সেই দাঁড়ানোর ভঙ্গি সব একই আছে।
ওর পরনে দামি পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি চমকে গেলাম। সেই হাসি খুশি প্রাণবন্ত অভিজিৎ যেন কোথায় হারিয়ে গেছে। ওর চোখে মুখে এক ধরনের ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। অভিজিতের পাশেই দাঁড়িয়ে আছে এক মহিলা, খুব সাজগোজ করা, গহনায় মোড়ানো শরীর, দেখলেই বোঝা যায় ইনি অভিজিতের স্ত্রী। কিন্তু তার মুখের ভঙ্গি খুব উগ্র। তিনি অভিজিতের সাথে কিছু একটা নিয়ে খুব জোরে জোরে কথা বলছেন। আমি একটু আড়ালে দাঁড়ালাম। আমি চাইছিলাম না অভিজিৎ আমাকে দেখুক, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছিল ওরা কি নিয়ে ঝগড়া করছে বা অভিজিৎ এখন কেমন আছে। আমি সঞ্জয়কে বললাম, তোমরা একটু বই দেখো, আমি ওই দিকটা একটু দেখে আসি। সঞ্জয় মাথা নেড়ে মেয়েকে নিয়ে বই দেখতে লাগলো। আমি ধীরে ধীরে অভিজিৎদের দিকে এগিয়ে গেলাম। দূর থেকে আমি দেখলাম অভিজিতের স্ত্রী অভিজিতের সাথে খুব বাজে ভাষায় কর্কশ সুরে কথা বলছে। তার গলার স্বর এতটাই চড়া যে আশেপাশের মানুষজন ভিড়ে তাকাচ্ছে। মহিলাটি বলছিল, আমি তো আর তোমার ওই ফকিরনি প্রেমিকার মতো নয় যে তোমার সব কথা মেনে নেব। আমাকে এই গরমে এখানে কেন নিয়ে এসেছো? গাড়িতে এসি কাজ করছিল না কেন? ড্রাইভারকে কেন ধমক দাওনি? সামান্য বিষয় নিয়ে তিনি অভিজিৎকে সবার সামনে অপমান করছিলেন। অভিজিৎ খুব বিব্রত বোধ করছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, তার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। এই সেই অভিজিৎ যার বাবা মা স্ট্যাটাসের দোহাই দিয়ে আমাকে বর্জন করেছিল। আজ তাদের সেই স্ট্যাটাস সম্পন্ন বধূমাত্তা তাদের ছেলেকে রাস্তার মাঝখানে কুকুরের মতো অপমান করছে। অভিজিতের স্ত্রী থামছেই না, সে বলেই যাচ্ছে, তোমার মতো অপদার্থকে বিয়ে করে আমার জীবনটা শেষ। আমার বাবার টাকা আছে বলে তুমি আজ এই পজিশনে আছো, নইলে রাস্তায় ভিক্ষে করতে হতো। হঠাৎ একসময় শুনতে শুনতে বিরক্ত হয়ে অভিজিৎ তার বউকে বলল, এটা পাবলিক প্লেস, একটু ঠান্ডাভাবে ভালোভাবে কথা বলো। যা বলার যা করার বাড়িতে ঘরের মধ্যে করো। এটা পাবলিক প্লেস, কথাটা মনে রেখো। অভিজিতের গলায় এক ধরনের অসহায় আকুতি ছিল। সে চাইছিল না মেলায় আসা শত শত মানুষের সামনে তাদের পারিবারিক কলহটা এভাবে নগ্ন হয়ে পড়ুক। কিন্তু কে শোনে কার কথা? অভিজিতের ওই অনুরোধ যেন আগুনে ঘি ঢেলে দিল। তখন অভিজিতের বউ আরও চড়াস্বরে অভিজিৎকে বলল, আমি তো তোমার অপরাজিতা হতে পারিনি, তাই আমার কথা তোমার ভালো লাগতেছে না। শুনেছি তো আমার সাথে বিয়ের পূর্বে কোথাকার কোনো বস্তির মেয়ে অপরাজিতার সাথে তোমার নাকি সম্পর্ক ছিল। সারাদিন তো ওই ছোটলোক মেয়েটার কথাই ভাবো, তার গুণগান তো তোমার মুখে ধরে না। আমার নামটা শুনে আমি চমকে গেলাম। ১৩ বছর পর অভিজিতের মুখে বা ওর পরিবারের কারো মুখে আমার নাম উচ্চারিত হবে তা আমি ভাবিনি, তাও আবার এমন একটা পরিস্থিতিতে। অভিজিতের স্ত্রী আমাকে উদ্দেশ্য করে যা তাই গালাগালি করতে লাগলো। সে বলল, ওই মেয়ে নিশ্চয়ই তোমাকে জাদু করেছিল, নইলে আমার মতো এমন সুন্দরী আর ধনী বউ রেখে তুমি উদাস হয়ে থাকো কেন? এ কথা শুনে অভিজিৎ আর চুপ থাকতে পারল না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অভিজিৎ খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, অপরাজিতার কথা বলছো? ও তো তোমার থেকে হাজার গুণে ভালো। বড়লোকের মেয়ে না হতে পারে, কিন্তু তার ভালোবাসা ছিল আকাশ ছোঁয়া। সে আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসত, আমাকে এতটাই সম্মান করত, ভালোবাসত, যার হাজার ভাগের এক ভাগও তোমার কাছ থেকে পাই না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগলো। অভিজিৎ আজ ১৩ বছর পর স্বীকার করছে আমার ভালোবাসার কথা। সে আজ বুঝতে পেরেছে টাকার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। অভিজিতের মুখে আমার প্রশংসা শুনে যেমন অবাক হচ্ছিলাম, তেমনি আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। অভিজিৎ তখনও থামেনি। সে তার স্ত্রীর চোখের দিকে আঙ্গুল উঁচু করে বলল, অপরাজিতার সাথে নিজেকে তুলনা করো না। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি। আমি শুধু তোমাকে বিয়ে করেছি আমার বাবা মার মুখ দেখে দিগে। তাদের কথা রাখতে গিয়ে তাদের ইচ্ছের কাছে হার মেনে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা ধনী মানুষ, হয়তো তোমাদের মনটাও বড় হবে, কিন্তু আমি ভুল ছিলাম। অভিজিতের গলা কাঁপছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো, অপরাজিতা এখনও আমার বুকের মধ্যেখানে জায়গা করে আছে। ও আমার অতীত হতে পারে, কিন্তু ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে। যখন তুমি বারবার আমাকে অত্যাচার করো, তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে ছুটে যায় তার কাছে। মনে হয় তার পায়ের কাছে বসে একটু শান্তি খুঁজি, কিন্তু তারও তো বিয়ে হয়ে গেছে, তাই যেতে পারি না। আমি তো তার জীবনটা নষ্ট করতে পারি না। সে যেখানেই থাকুক, তাকে সুখে থাকতে দেওয়াটাই আমার প্রায়শ্চিত্ত। অভিজিতের স্ত্রী এই কথাগুলো শুনে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। দূর থেকে অভিজিতের এই অসহায় রূপ দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যে অভিজিৎকে আমি একসময় রাজপুত্রের মতো ভাবতাম, আজ তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ।
তার অঢেল টাকা আছে, দামি গাড়ি আছে, কিন্তু মনে শান্তি নেই। ঘরে এমন এক স্ত্রী যে তাকে বিন্দুমাত্র সম্মান করে না। অভিজিতের থেকে এরকম কথা যখন আমি শুনলাম, তখন মনে হলো অভিজিতের সাথে আমার বিয়ে না হয়ে যে আমি কষ্ট পেয়েছিলাম তার 1000 গুণে ভালো লাগছে আজকে। মনে হলো সত্যি অভিজিৎ আজ আমাকে ভালোবাসে। এতদিন আমার মনে একটা চাপা ক্ষোভ ছিল। মনে হতো আল্লাহ কেন আমাকে অভিজিতের সাথে মিলিয়ে দিলেন না, কেন আমাকে গরিব ঘরে জন্ম দিলেন। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সেই সব অভিযোগ পানি হয়ে গেল। আমি বুঝলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অভিজিতের সাথে বিয়ে হলে আজ হয়তো আমাকেও ওই দামি শাড়ি গয়না পরে চোখের জল ফেলতে হতো, অভিজিতের বাবা মায়ের দেওয়া অপমানের বোঝা সইতে হতো। আমি চোখ মুছে নিজেকে সামলে নিলাম। অভিজিতের সামনে যাওয়ার সাহস আমার হলো না, বা প্রয়োজনও মনে করলাম না। 13 বছর পর এই ভাঙা মানুষটার সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আর আমি এখন অন্য একজনের স্ত্রী, আমার একটা মেয়ে আছে, আমার পৃথিবী এখন তাদের ঘিরে। অভিজিৎ আমার জীবনের একটা অধ্যায় ছিল, যা অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আজকের এই ঘটনা সেই অধ্যায়ের শেষ পাতায় একটা সুন্দর সমাপ্তি টেনে দিল। আমি ধীর পায়ে সঞ্জয় আর উষার কাছে ফিরে গেলাম। সঞ্জয় তখন উষাকে একটা ভূতের বই কিনে দিচ্ছে। আমাকে দেখে সঞ্জয় হাসল, বলল, কি ব্যাপার অপরাজিতা, তোমার চোখ লাল কেন? কেঁদেছ নাকি? আমি মুচকি হেসে বললাম, না তো, বইমেলায় এত ধুলো, চোখে মনে হয় বালি গেছে। সঞ্জয় ব্যস্ত হয়ে পকেট থেকে টিস্যু বের করে আমার চোখ মুছে দিল। বলল, সাবধানে থাকবে তো, চলো তোমাকে আইসক্রিম খাওয়াই, মন ভালো হয়ে যাবে। এই সঞ্জয়ের এই সামান্য যত্নটুকু দেখে আমার চোখে আবার পানি চলে এলো। এই মানুষটার হয়তো কোটি টাকা নেই, কিন্তু আমার চোখের এক ফোঁটা জলের দাম তার কাছে কোটি টাকার চেয়েও বেশি। অভিজিৎ তার স্ত্রীর কাছে অপমানিত হয়, আর আমি আমার স্বামীর কাছে রানীর মতো থাকি। এটাই তো সুখ, এটাই তো সার্থকতা। আমি সঞ্জয়ের হাতটা শক্ত করে ধরলাম। মনে মনে বললাম, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে অভিজিতের টাকা দাওনি, কিন্তু সঞ্জয়ের ভালোবাসা দিয়েছ। বাড়ি ফেরার পথে বাসে জানলার পাশে বসেছিলাম। বাইরের ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা পেছনে ফেলে যাচ্ছিলাম, ঠিক যেমন আমি অভিজিৎকে পেছনে ফেলে এসেছি। মনে হলো সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার মধ্যে পূর্ণতা থাকে না, না পাওয়ার মধ্যেও থাকে। অভিজিৎ আমাকে না পেয়েও ভালোবাসে, আর আমি তাকে না পেয়েও আজ সুখী। অভিজিৎ তার যন্ত্রণার মধ্যে আমাকে মনে রেখেছে, এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। বাসায় ফিরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আমার মনে হলো অভিজিৎ হয়তো এখন এই চাঁদকার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কোথায় আছি, কেমন আছি। অভিজিৎ, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার এই যন্ত্রণাময় জীবন থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিক। তোমার জন্য আমার মনে আর কোনো অভিমান নেই, আছে শুধু এক বুক দোয়া। তুমি ছিলে আমার প্রথম প্রেম, কিন্তু সঞ্জয় হলো আমার শেষ ঠিকানা। প্রিয় দর্শক, আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম। আমরা অনেক সময় না পাওয়ার বেদনায় হতাশ হয়ে যাই, ভাবি জীবনটা বুঝি শেষ হয়ে গেল। কিন্তু সময়ের স্রোতে গা ভাসালে দেখা যায় যা আমরা পাইনি তা হয়তো আমাদের মঙ্গলের জন্যই ছিল না। ওপরবালা আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই সর্বোত্তম। ধন সম্পদ দিয়ে সুখ কেনা যায় না, সুখ থাকে মনের সন্তুষ্টিতে আর পারস্পরিক শ্রদ্ধাবোধে। অভিজিৎ ধনী হয়েও আজ কাঙাল, আর অপরাজিতা মধ্যবিত্ত হয়েও আজ জীবনের শ্রেষ্ঠ ধনী। আপনাদের কারো জীবনে এমন না পাওয়ার গল্প বা 13 বছর পর কারো সাথে দেখা হওয়ার অভিজ্ঞতা আছে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।